বাংলাদেশে যেভাবে দেখা যাচ্ছে একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে, মন্দিরে অপকর্ম চলছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তাতে কিন্তু কোনো রকম ভাবেই তারেক সরকারের প্রশাসন কোনো পদক্ষেপ করছে না। এবার তসলিমা নাসরিন একটি সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিলেন। সে খোলা চিঠি কি আদৌ তার কাছে পৌঁছবে, প্রশ্ন কিন্তু উঠছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশে শেখ হাসিনার ফেরার একটা আতঙ্ক তৈরি হয়েছে, যে কারণে ছাত্র নেতা থেকে প্রাক্তন উপদেষ্টারা তারাও কিন্তু নানা মন্তব্য করছেন, সেদিকেও নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত রাস্তায়, এমনকি বিজেপিকে পর্যন্ত রাস্তায় নামানো হয়েছে। কি পরিস্থিতি বাংলাদেশের আইন শৃঙ্খলার, সেদিকে নজর রাখবো। অন্যদিকে নজর রাখার চেষ্টা করবো এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের দিকে, এবং পাশাপাশি নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার কিভাবে সরকার পরিচালনা করছেন, কি বলছেন বাংলাদেশের জনগণ, সেদিকেও নজর রাখবো আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব উঠে এসেছিল বাংলাদেশের রাজনীতিতে, যেটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা পর্যন্ত সরব হয়েছিলেন। তারা প্রতিক্রিয়াও দিয়েছিলেন। বিশেষ করে শিরিন শারমিন চৌধুরীর জামিনের পর এটা নিয়ে বেশি করে আলোচনা তৈরি হয়। কিন্তু শেখ হাসিনা এটা নিয়ে কি ভাবছেন? তাকে এটা নিয়ে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে রিফাইন্ড আওয়ামী লীগ বলে দলের মধ্যে ভাঙন ধরাতে চায় কেউ বা কারা, তরুণদের আত্মবিশ্বাস নষ্ট করতে চায়। অর্থাৎ কোথাও গিয়ে শেখ হাসিনা বিষয়টি খারিজ করে দিলেন। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটা ঠিক কোথা থেকে এসেছিল জানেন? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব সামনে নিয়ে আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা তৈরি হলে কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কথা হলে তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ হলে সমস্যা নেই। আর সেই থেকেই এই তত্ত্ব উঠে আসে, যেটা শিরিন শারমিন চৌধুরীর জামিনের পর আরও তীব্র হয়। শেখ হাসিনা সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে তিনি রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে বলেন, এই প্রস্তাবটি কপিরাইট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। আওয়ামী লীগ যাকে 2024-এ শেখ হাসিনার সরকার পতনে নেপথ্যের অন্যতম মির্জাফর বলে চিহ্নিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক তথা বর্তমান সাংসদ হাসনাত আব্দুল্লাহ ভোটের আগে দাবি করেছিলেন, ঢাকা সেনা সদরের বৈঠকে হাসিনা মুক্ত রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে, যেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের প্রস্তাব দেন। আর এই বৈঠকের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেনাপ্রধান। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের খবর, সেনাপ্রধানকে হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরির অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, যেখানে মার্কিন ডিপ স্টেট। আর সেই আলোচনাটি ফের বর্তমানে তৈরি হয়েছে যখন শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে সাজিব ওয়াজিদ জয় মাসখানেক আগে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, আপনি দেশে ফিরে গিয়ে রাজনীতি থেকে অবসর নিতে চান এবং দলের সভাপতি পদ থেকেও সরে দাঁড়াবেন। এই বিষয়ে আপনার বক্তব্যটা ঠিক কি? পুত্র সাজিব কি মায়ের কথাই বলেছিলেন? জবাবে শেখ হাসিনা বলেন, জয় যেটা বলেছে ঠিকই বলেছে, আমি নিজেও তাই মনে করি। মানুষের জীবনে অবসর একটি স্বাভাবিক প্রক্রিয়া। আওয়ামী লীগের বিগত 2টি জাতীয় কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। তবে বর্তমানে বাংলাদেশের জনগণ যে ভয়াবহ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে আমি কিভাবে বিশ্রাম নেব? এই দুঃসময় দেশের জনগণকে আমি ছেড়ে যেতে পারি না। হাসিনা আরও বলেন, গণতন্ত্রের অন্যতম মূল স্তম্ভ হচ্ছে স্বাধীনভাবে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার। যারা একই সঙ্গে গণতন্ত্রের কথা বলেন, আবার কোনো দলের নেতৃত্ব নির্ধারণ করে দিতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, এটা গণতন্ত্র নয়, এটি নতুন ধরনের উপনিবেশবাদ। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ কার্যত শেখ হাসিনা খারিজ করে দিলেন। পাশাপাশি তিনি যতবার সাক্ষাৎকার বা অডিও বার্তাতে বলেছেন যে তিনি দেশে ফিরবেন, সেক্ষেত্রে কখনোই তিনি বলেননি যে অন্য কেউ দেশে ফিরবে। দেশের ফেরার কথা বারবার তিনি বলেছেন, নিজের দেশের ফেরার কথা বলেছেন। এখন দেখার শেখ হাসিনার এই বক্তব্যের পর আদেও এই তত্ত্ব খারিজ হয় কিনা, অন্তত বাংলাদেশের রাজনীতিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? তিনি যেভাবে ফেরার বার্তা দিয়েছেন, যেভাবে অডিও বার্তা দিয়েছেন, যে সাক্ষাৎকারগুলি দিয়েছেন, তাতে তিনি যে দেশে ফেরার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, সেটার বলার অপেক্ষা রাখে না।
কিন্তু তারপর তো তার উপর তো মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে, যদিও সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু যে দলটা নিষিদ্ধ, আইনিভাবে নিষিদ্ধ, সেই দলটার ফেরার কি কোনো সম্ভাবনা রয়েছে? যদিও তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে দেশে তিনি ফিরবেনই, মাথা উঁচু করে দেশে ফিরবেন। এবার শেখ হাসিনার ফেরার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি জরিপ করেছেন প্রাক্তন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যে জরিপে তিনি নিজেই কুপকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। শেখ হাসিনার ফেরা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশে। বিশেষ করে শেখ হাসিনা জবে থেকে ফেরার বার্তা দিয়েছেন, মাথা উঁচু করে দেশে ফেরার বার্তা দিয়েছেন, তবে থেকে ছাত্র নেতারা নানা রকম আলোচনা শুরু করেছেন, আর এর প্রতিক্রিয়া দিচ্ছেন। এমনকি তারা যে আতঙ্কে ভুগছেন সেটার বলার অপেক্ষা রাখে না। এবার প্রাক্তন আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না। আপনি কি একমত? যদি আপনি একমত হন তাহলে হাহা ইমোজি সাইন দিন, আর না হলে লাইক দিন। কিন্তু দেখা গেল যে কার্যত এদিকে ওই পোস্টে দেখা যাচ্ছে যে হাহা ইমোজি অনেক কম, বরং লাইকই অনেক বেশি। এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা ঠিক কত বেশি। প্রায় 2 বছর আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এরপর ডিজিটাল মিডিয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যত কাজ করছেন। মূলত তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাংলাদেশ মানুষের পালস বোঝার চেষ্টা করছেন। এমনকি ইতিবাচক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে বাংলাদেশে কোনো সভা মিছিল করতে পারছেন না, তাই সোশ্যাল মিডিয়াটা তাদের একমাত্র হাতিয়ার। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে দেশের মানুষ অতিষ্ঠ। তাই এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগকেই ফের তারা চাইছে, যে কারণে শেখ হাসিনা এত আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফেরার কথা বলছেন। এদিকে শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা নন, প্রাক্তন উপদেষ্টারা পর্যন্ত এটা নিয়ে মুখ খুলছেন। কিছুদিন আগে প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ ফিরবে, পরের নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। ফলে প্রত্যেকের মধ্যেই যে আশার সঞ্চার হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই আসিফ নজরুলরাও বুঝতে পারছেন লীগের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির ব্যর্থ সরকার চালানোর মধ্য দিয়ে। ঠিক যেমনটা কিছুদিন আগে লিখেছিলাম যে ছাত্রনেতা মাহফুজ আলম তিনি লিখেছিলেন যে কার্যত লীগ অনেকদিন আগেই ফিরেছে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের আকাশে বাতাসে এখন গুঞ্জন আর গুঞ্জন। কবে ফিরছেন শেখ হাসিনা? কবে বাংলাদেশের বিমানবন্দরে পা রাখতে দেখা যাবে শেখ হাসিনাকে? তার আশায় পথ চেয়ে বসে রয়েছেন হাজার হাজার দলীয় কর্মী। কয়েক সপ্তাহ আগেই পূর্ব ভারতের এক নামী সংবাদপত্রে তার দীর্ঘ সাক্ষাৎকার বেরোয়। সেখানে তিনি স্পষ্ট জানান, মাথা উঁচু করে ফিরব এবং দ্রুতই ফিরব। শোনা যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা ফিরতে চান ক্ষমতার লোভে নয়, বরং তার শাস্তির মুখোমুখি হতে। ফ্যাসিস্ট তকমা দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা নিয়ে প্রচুর চাপানুতর রয়েছে। হাসিনা যদি ফেরেন তবে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। আবার এও শোনা যাচ্ছে দলকে উজ্জীবিত করতেই ফেরার কথা বলছেন হাসিনা। যার উপর মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে তিনি আর যাই হোক দেশে অন্তত ফিরবেন না। প্রত্যাবর্তনের যে কথা তিনি বলছেন সেটা নিতান্তই একটি হাওয়া গরম করার মতো খবর। শুধু শেখ হাসিনাই নন, ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও। এই দুজনকে ফেরানো নিয়ে প্রায় 2 বছর ধরে ভারতের দরবার করে আসছে বাংলাদেশ থেকে নয়াদিল্লি গিয়েছেন বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। কিন্তু হাসিনার প্রত্যার্পণ নিয়ে কেন্দ্রের সঙ্গে বরফ এখনো গলাতে পারেননি তিনি। তাই কবে হাসিনাকে প্রত্যার্পণ করা হবে সে বিষয়ে ভারত সরকারও এখনো স্পষ্ট করে কিছুই বলেনি। শেখ হাসিনা ফিরবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যেই ভুল পাল্টেছেন কিছু নেতা, যারা অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে সুর চড়িয়ে গিয়েছেন। তার মধ্যে অন্যতম অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তিনি, কিছুটা কঠোর মনোভাব বাদ দিয়ে অন্য সুর সরকারের উপদেষ্টা জাহিদুল আলমের। তিনি বলেন, হাসিনা যদিও ফেরেন তাহলে তিনি তার শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করতে পারবেন। বিচারের বাইরে এমন কিছু হাসিনার উপর চাপিয়ে দেওয়া হবে না যা আইনের বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে করা মনোভাব ধরে রেখেছে অন্তর্বর্তী সরকারের আরেক প্রাক্তন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আওয়ামী লীগের দম্ভ উদ্ধত্ত ফিরেছে। একাধিক বড় ফ্যাক্টর কাজ করছে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে। ভারতকে এমন এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রত্যার্পণের সায় দেবে যার প্রাণ সংশয় রয়েছে। 2, বাংলাদেশের প্রশাসনের আবেদনে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত পাকাপাকিভাবে কিছুই বলেনি কেন? 3,
হাসিনা ফিরলেই কি বাংলাদেশে অচলাবস্থা কেটে যাবে? এমনটাও তো হতে পারে যে দেশে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। তখন কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবে বিএনপি? 4, হাসিনা ফিরে এলে আওয়ামী লীগের সমস্ত কর্মী চাঙ্গা হয়ে উঠবেন, বিদেশ থেকে ফিরে আসবেন আত্মগোপনে থাকা নেতা, সাংসদ, আরও প্রচুর কর্মী। তখন বিএনপি সরকারের প্রতি জনরোষ তৈরি হলে সেটা কিভাবে সামাল দেবে বর্তমান প্রশাসন? 5, শেখ হাসিনা ফিরে এলে প্রবল চাপের মুখে আওয়ামী লীগের কার্যক্রমকে আর নিষিদ্ধ করে রাখা সম্ভব হবে না প্রশাসনের। তাই মুখে হাসিনাকে ফেরানোর কথা বললেও বাস্তবে হাসিনা ফিরে এলে পরিস্থিতি ঘুরে যেতে বেশি সময় লাগবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিতে কি হাসফাস বাংলাদেশ? শেষ পর্যন্ত কি বাংলাদেশ স্বীকৃতি দেবে ইসরায়েলকে? এতে কতখানি চাপে পড়বে ঢাকা? একই যে দেশের অভ্যন্তরে এক চাপ, সেখানে নতুন করে কি বিপদ ডেকে আনবে বাংলাদেশ? একেই তো ইউনূসের দেখানো পথে এগিয়ে বাংলাদেশকে পথে বসিয়েছেন তারেক রহমান। মার্কিন চুক্তির গেরোয় পড়ে বাংলাদেশের অবস্থা শোচনীয়। এবার চট্টগ্রাম বন্দরে সামরিক ঘাঁটি বানাতে চাইছে আমেরিকা। সে পথে এবার এগোতে চাইছেন ট্রাম্প। ইসরায়েলকে স্বীকৃতি দিতে হলে কূটনৈতিক সম্পর্কে কতখানি প্রভাব পড়বে বাংলাদেশে? এরই মধ্যে আমেরিকা চাইছে আব্রাহাম চুক্তিকে সফল করতে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কি আব্রাহাম চুক্তি? আরবের দেশগুলির সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে ঠিক রাখতে 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি করা হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দফায় এই চুক্তিতে ইসরায়েলের পাশাপাশি সই করেছিল সংযুক্ত আরব আমির শাহে এবং বাহরিন। পরে এই চুক্তিতে স্বাক্ষর করে মরক্কো, সুদান এবং কাজাখস্তান। চুক্তিতে স্বাক্ষর না করলেও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে মিশর এবং জর্ডানের। তবে ট্রাম্প চান সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তানকে আব্রাহাম চুক্তিতে শামিল করতে। কিন্তু এই আব্রাহাম চুক্তির একটি অন্য দিকও রয়েছে, তা হলো এই চুক্তিতে কিন্তু সই করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে পাকিস্তানকে। কিন্তু এই দুদেশের সম্পর্ক আজ অব্দি স্বাভাবিক নয়। বিগত 78 বছরে পাকিস্তান একবারও ইসরায়েলকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি। এমনকি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যায়। ডোনাল্ড ট্রাম্প দিন কয়েক ধরেই আব্রাহাম চুক্তিতে বিশ্বের অন্যান্য ইসলামিক দেশগুলিতে যুক্ত করতে চাইছেন। একদিকে পাকিস্তান ট্রাম্পকে চটাতে একেবারেই চায় না, কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে তো দেশের অন্দরেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিরোধিতার মুখে পড়তে হবে পাকিস্তান সরকারকে। এ নিয়েই ব্লিটজের সম্পাদক সোয়েব চৌধুরী জানান, একসময় বাংলাদেশের পাশে ছিল রাশিয়া, ভারত ও চীন, কিন্তু এখন ভারত ও চীনের সঙ্গে সখ্য কমেছে। ফলে আমেরিকার কাছে মাথা নোয়ানো ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের। তার মতে খলিলুর রহমান অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ফাঁসিয়েছেন। আর এই পরিস্থিতি বাংলাদেশের পক্ষেও ইসরায়েলকে মান্যতা দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং। কিন্তু ট্রাম্পের ঘোষণার আগেই ইসরায়েলকে নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। আবার ঢাকা যদি ইসরায়েলকে মান্যতা দেয়, তাহলে পথে নামতে পারে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগের মতো বিরোধী দলগুলি। আর এই সংকটময় পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে কিছুটা দর কষাকষি করতেই হবে বাংলাদেশকে। আবার আমেরিকা যদি দেখে যে বাংলাদেশ ইসরায়েলকে মান্যতা দিতে গড়িমসি করছে, তাহলে ট্রাম্প চট্টগ্রামে সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাবও দিতে পারেন বাংলাদেশকে। আসলে ইউনূসের আমলে বাংলাদেশ যেভাবে পিছিয়ে গিয়েছে, সেদিক থেকে তারেক রহমানও একইভাবে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের অগ্রগতির পরিবর্তে পিছিয়ে পড়ছে গোটা দেশ। একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশ জোরালো হচ্ছে, আর সব মিলিয়ে ইসরায়েলকে মান্যতা দেওয়া নিয়ে বাংলাদেশ কি পদক্ষেপ করে, সেটাই এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
হাসিনাকে ফেরানোর জন্য কি এবার যৌথভাবে ময়দানে নেমেছেন মোদী সরকার ও ট্রাম্প? শেখ হাসিনাকে প্রত্যর্পণে কি সায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র? কি কথা হয়েছে দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে? এবার কি হাসিনার ফেরার পথ আরো সুগম হচ্ছে বাংলাদেশে? কি ঘটছে হাসিনাকে ফেরানোর ব্যাপারে? সম্প্রতি ভারত সফরে এসেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। কলকাতায় তিনি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। 24শে মে নয়াদিল্লিতে হাই প্রোফাইল রুদ্ধদ্বার বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। ফলে এই দুই দেশের দুই শীর্ষ নিরাপত্তা প্রধানের এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহ একাধিক বিষয়ে দুই রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা হয়। বৈঠকের পরে সমাজ মাধ্যমে পোস্ট করে ভারতের বিদেশ মন্ত্রক। সেখানে জানানো হয় বৈঠকে অজিত দোভাল এবং রুবিও দুজনেই ভারত মার্কিন কৌশলগত বোঝাপড়াকে অগ্রাধিকার ও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। সূত্র বলছে দুদেশের নিরাপত্তা উপদেষ্টাদের এই বৈঠকের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল ট্রাস্ট বা ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ স্ট্র্যাটেজিক টেকনোলজি। মূলত ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের আগের সহযোগিতা প্রকল্পেরই একটি পরবর্তী রূপ এটি। এই হাই ভোল্টেজ বৈঠকে আমেরিকার তরফে এও দাবি করা হয়েছিল যে সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক স্থিতিশীলতা ও ইন্দো প্যাসিফিক অথবা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুদেশের কৌশলগত সমন্বয় বৃদ্ধির ব্যাপারেও গভীর আলোচনা হয়েছে। অর্থাৎ কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, বাংলাদেশে যেভাবে জঙ্গি নাশকতা মাথাচাড়া দিচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত একে খতম করতে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের পাশাপাশি বাংলা সীমান্তে জামাতিদের উপস্থিতি চিন্তা বাড়াচ্ছে ভারতের। বাংলা সহ সীমান্তে জনবিন্যাস কিভাবে পাল্টাচ্ছে তা খতিয়ে দেখতে তৈরি হয়েছে একটি বিশেষ কমিটি, যা সরেজমিন করবে ওইসব এলাকায় গিয়ে। শোনা যাচ্ছে আগামী মাসে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থাতে অজিত দোভাল আর মার্ক রুবিওর বৈঠক গুরুত্ব রাখছে কূটনীতিকদের কাছে। এর মধ্যেই আবার মোদীকে ফোনও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে বন্ধু বলে আগেই পরিচয় দিয়েছিলেন তিনি। ফোনে ট্রাম্প জানান মোদি ইজ গ্রেট। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে। বাংলার বিস্তীর্ণ সীমান্তে অনুপ্রবেশের জন্য ছক কষেছে বাংলাদেশ। তাদের সঙ্গী পাকিস্তান। দীর্ঘদিনের নাশকতা থেকে চিরতরে মুক্তি পাবার জন্যই কি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সাহায্য চাইছে কেন্দ্র? বাংলাদেশ প্রশাসনের উপর আগে থেকেই কড়া অবস্থান নিয়ে আসছে আমেরিকা। মার্কিন যুক্তিতে বাংলাদেশকে বেশ চাপে রেখেছে আমেরিকা। ট্রাম্প হুঁশিয়ারিও দিতে পারেন যে বাংলাদেশের কোনো এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করবে মার্কিন সেনা। তখন বাংলাদেশকে কোন দেশ নিরাপত্তা দিতে এগিয়ে আসবে? চীনের সঙ্গে যতই বন্ধুত্বের চেষ্টা করুক না কেন বাংলাদেশ, ঢাকার বিপদের সময় কি তার পাশে দাঁড়াবে বেজিং? সব মিলিয়ে এখন দেখার প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে কোন দেশের পাশে দাঁড়ায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।